ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রু রাহা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আবদুল্লাহ আল মামুন এবং গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন। আমরা আপনাদের স্বাগত ডিবিসির বিশেষ আয়োজন সংবাদ সম্প্রসারণে। আমরা যে বিষয়টি বলছিলাম যে আসলে দিনের বাছাই করা সংবাদ যদি বলতে চাই যে ঈদে ঘরে ফেরা মানুষের খবর এটি আছে এবং খুবই লম্বা ছুটি হওয়ার কারণে ধাপে ধাপে মানুষ যাচ্ছে, যদিও যাত্রাপথে এবার প্রচুর ভোগান্তি লক্ষ্য করা গেছে। গতকাল ট্রেন লাইনচ্যুতির একটা বিষয় ছিল উত্তরাঞ্চলে। এদিকে লঞ্চ দুর্ঘটনার কথা যদি বলি, বাস দুর্ঘটনার কথা বলি, গণপরিবহন সংকট, বেশি ভাড়া নেওয়া যা হয় এগুলো আমাদের একদম নিত্যদিনের অংশ হয়ে গেছে। যাত্রা মানে ভোগান্তি সমার্থক, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এছাড়া যে বিষয়টা আলোচনা করব, ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনরা। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী, অত্যন্ত ভালো একটি দিক, সম্প্রীতির বার্তা বলতে পারি। এছাড়া কাতারে জ্বালানি স্থাপনায় ইরানের হামলা জেরে বিশ্ববাজারে তেল গ্যাসের দাম বাড়ছে। এলএনজি আমদানির ক্ষেত্রে বেশি ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত, যেহেতু কাতার এলএনজির একটি সবচেয়ে বড় উৎস, বাংলাদেশ প্রায় 90% সেখান থেকে আমদানি করা হয়। আমরা এই বিষয়টি নিয়ে আলাপ করব। আমরা শুরুতেই ডক্টর আবদুল্লাহ আল মামুন আপনাকে দিয়ে শুরু করতে চাই। ঈদ আসন্ন, তো একদিন পরে ঈদ, শনিবারে ঈদ হবে। যদি বলতে চাই, একটি কথা আছে যে ঈদ আলে যে গানটা খুব প্রচলিত, যে ও আজি ভুলে যা তার দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে। এই লাইনটা আমরা যারা রাজনীতি কর্মী আছি তারা হয়তো একটা দিনের জন্য ঈদ জামাতে আমরা ধারণ করি, আমরা সবাই কালিঙ্গন করি, কুশলাদি বিনিময় করি, কিন্তু বাকি দিনগুলোতে রাজনৈতিক মতবিরোধ, রাজনৈতিক বিভেদ থাকে এবং কথার পিঠে কথা থাকে, বাকবিতণ্ডা থাকে, প্রতিহিংসামূলক মামলা থাকে। আমরা কেন শব্দগুলোকে, ঈদের বার্তাটাকে, সম্প্রীতির বার্তাটাকে আমরা সারা বছরের জন্য, সব সময়ের জন্য ধারণ করতে পারি না? আসলে আপনি আজকে এই আলোচনাটা খুব দারুণভাবে কাব্যিকভাবে শুরু করলেন এবং সরাসরি যদি বলি আমি, তাহলে আমরা চাই যে আমরা যে পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, রাজনীতির কথা বলছি। আমি জানি না আপনারা কে কিভাবে দেখছেন, আমার সঙ্গে মামুন ভাই আছেন, একসাথে আমরা অনেক সময় টকশো করি। সেটি হচ্ছে আমি কিন্তু কিছু কিছু পজিটিভ দিক দেখতে পাচ্ছি এবং অনেক অংশে আমি বলবো যেটা আমরা কল্পনাও করি না। এবং হয়তোবা এটা বললে এক ধরনের বায়াস হবে, দর্শকরা মনে করতে পারেন, বাট যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি সত্যি সত্যি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, উনি এই প্রক্রিয়াটার নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। যেটা শুরু হয়েছিল বিরোধী দলের উপনেতার বাসভবন ভিজিটের মাধ্যমে, পরে অন্যান্য রাজনীতিবিদদের সাথে তার যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ইফতারে যোগদান, এটা কিন্তু একটা ভিন্ন মেসেজ দেয়। এবং যে কারণে আমরা দেখলাম যে আমাদের সংসদ কমিশন নিয়ে, পরিষদ নিয়ে যে ধরনের ডিবেট হয়েছে, যেভাবে কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই উত্তেজনাটা ওই পর্যায়ে যায়। আবার দেখেন আপনি পুরো নির্বাচন প্রক্রিয়া এবার কিন্তু ঝাঁঝালো বক্তব্য ছিল, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো প্রাণহানি কাম্য না, কিন্তু একেবারে একটা প্রাণহানিকর নির্বাচন কিন্তু হয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক ছিল, সেখানে কিন্তু যে অবস্থাটা আমরা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো আমরা উতরে গেছি। এই সবগুলো কিন্তু একটা ভালো শুরু বলে আমি মনে করি। আপনি যে কথাটা বলেন এটা গুরুত্বপূর্ণ, যে ঈদ আমাদের একটা ধর্মীয় অন্যতম উৎসব, সবচেয়ে বড় উৎসব আসলে। এবং রমজানের পর এটা আরো তাৎপর্যপূর্ণ বেশি, কারণ আপনাকে সিয়াম সাধনা মানে আপনি ধৈর্য, আপনি মাগফিরাত, আত্মশুদ্ধি, নিজেকে শুধরানোর একটা বড় সুযোগ। আমরা যেটা আশা করব সেটা হচ্ছে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যে এই যে নতুন রাজনৈতিক বা পরিশীলিত রাজনীতির মাত্রাটা যেটা শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে, আমরা চাই যে এটা এখন সমাজের অন্যান্য স্তরে, ধরেন সেন্ট্রাল পর্যায়ের বাইরে, জেলা, বিভাগ, সব পর্যায়ে যাবে। এবং আমরা আশা করবো যে একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে। সেখানে অবশ্যই বিতর্ক থাকবে, অবশ্যই দ্বিমত থাকবে, অবশ্য বক্তব্য থাকবে, কিন্তু সেখানে মারামারি হানাহানি থাকবে না। সেখানে খুব দলীয় বিষয়ের চেয়ে জাতীয় বিষয়গুলো গুরুত্ব পাবে। এরকম একটা রাজনীতি আসলে আমরা চাইবো, এবং যার দারুণ শুরু হতে পারে, যেটা আপনি বলছেন যে এই ঈদের জামাতের জাতীয় ময়দানে যে কোলাকুলি হবে রাজনীতিবিদদের মধ্যে, বিরোধী দল সরকার পক্ষের মধ্যে, আমরা চাইবো সারা দেশে ছড়িয়ে পড়ুক এবং এই শিক্ষা যেন সারা বছর আমরা ধারণ করি। হ্যাঁ, নিশ্চয়ই। ফেরদৌস মামুন, একই প্রশ্ন আপনার কাছেও। আমরা একদিনের জন্য দোস্ত দুশ্মনকে ভুলে হাত মেলায় হাতে কোলাকুলি করি, কিন্তু সেটা কেন বছরে পুরোটা দিন নয়, সব সময়ের জন্য নয়? আসলে আমাদের রাজনীতিতে যে সংস্কৃতিটা, সেটা সবসময় ছিল যে প্রতিহিংসা বা বিরোধী দলগুলোকে দমন করার একটা চেষ্টা, এই ধরনের একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। যে কারণে আমরা বিভিন্ন সময়ে দেখেছি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বলেন বা জাতীয় অনুষ্ঠানগুলোতে বলেন, সেক্ষেত্রে যারা ক্ষমতায় থাকতো
তারা সবসময় এই বিরোধী দলগুলোকে উপেক্ষা করার চেষ্টা করেছিল, বা বিরোধী দলগুলোকে সবসময় একটা নেতিবাচক মনোভাব তাদের সাথে দেখানোর চেষ্টা করত। কিন্তু এটা সত্যিকার অর্থেই বলতে হয় যে অধ্যাপক মামুন সাহেবের সাথে আমি একমত যে বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার গঠিত হয়েছে, এই সরকার এই রাজনীতির এই বাজে সংস্কৃতিটাকে ভেঙে দিয়ে এটার একটা নতুন যাত্রা করার চেষ্টা করছে। তা আমি মনে করি যে এই যাত্রার মাধ্যমে উনি যদি সফল হয় এবং রাজনীতির বিরোধী দলগুলো যদি মনে করে যে হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের একটা সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান থাকা উচিত, তাহলে আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আমরা একটা আমূল পরিবর্তন দেখব, যেখানে আপনি বলেন হানাহানি থাকবে না বা নেগেটিভ আচরণগুলো থাকবে না। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতে পারে, বিরোধী দলরা তাদের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করবে, সরকারি দল বিরোধী দলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা করবে, কিন্তু তাই বলে এই যে মারামারি, হানাহানি বা নেতিবাচক কথাবার্তা এবং আচরণ সেটা হবে না। সে জায়গা থেকে এই যে বেরিয়ে আসার জন্য যে তারেক রহমানের নেতৃত্বে যে একটা চেষ্টা করছে বিএনপি, এটা অবশ্যই ইতিবাচক। এখন আমাদের দেখার অপেক্ষা যে এই ইতিবাচক ধারাটা আসলে আমাদের শীর্ষ রাজনীতিবিদদের মধ্যে কি ধরনের প্রভাব সৃষ্টি করে। যদি তারা এই ধারাটা ধরে রাখতে পারে, শীর্ষ রাজনীতিবিদরা যদি বুঝতে পারে যে না, আমাদের ভিতরেও একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত, তাহলে আপনি দেখবেন যে এটা কিন্তু ধীরে ধীরে বিভিন্ন স্তরে স্তরে ওই যে অধ্যাপক মামুন সাহেব যেটা বললেন যে হলো যে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে এটা ছড়ায় পড়বে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে তারেক রহমান সাহেবের অবশ্যই এটা একটা ইতিবাচক দিক, যে যিনি এটা শুরু করেছিলেন যে নির্বাচনের পরে যে এই যে উনি ওনার দল জিতে যাওয়ার পরও যে উনি বিরোধী দল বা যারা মানে সংসদে আসন কম পেয়েছিল তাদের সাথে যে দেখা করে আসা, তাদের সাথে যে একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করে আসা, সেদিন থেকেই বোঝা গিয়েছিল যে আমার তারেক রহমান সাহেব এই বাংলাদেশের প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করছেন। এখন সময় বলে দেবে যে উনি বেরিয়ে আসার ক্ষেত্রে অন্যান্য দলগুলো ওনাকে কতখানি সহযোগিতা করছে। নিশ্চয়ই আমরাও চাই যে এই ধরনের হৃদ্যতার যে বার্তা, সৌহার্দ্যের যে বার্তা, এটা আসলে সংক্রামক হোক, মানে সংক্রমণ রোগের মতো এটা ছড়িয়ে পড়ুক। মানে এটা আসলে আমাদের খুব দরকার এই মুহূর্তে দেশের রাজনীতিতে, দেশের গণতন্ত্রের জন্য। সুস্থ গণতন্ত্রের যে কথা আমরা বলছি, সেটা বিনির্মাণ করতে গেলে হয়তো আসলে রাজনীতিতে সুস্থ ধারার বাকবিতণ্ডা থাকবে, কিন্তু কোনো সিভিল ডিফেন্সে, সিভিল স্পেসে ডিবেট হবে, কিন্তু সেটা যেন খুব নোংরামি পর্যায়ে না যায়। ডক্টর মামুন, আপনার কাছে যে বিষয়টি বা জানতে চাইবো সেটি হচ্ছে, আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে, বেশ কিছুদিন আগেও আমরা দেখেছি বিরোধী দলের বেশ কিছু নেতা বেশ কটুবাক্য মন্তব্য করেছে সরকার দলের, যদি নামে বলি মির্জা আব্বাসকে ঘিরে। তিনি যদি এখন অসুস্থ, এই বিষয়গুলো আসলে রাজনীতিতে কতটা মানে ভালো বার্তা দেয় কি? মানে এটা আসলে কতটা, আমরা সম্প্রীতির কথা বলছি, এগুলো তো আসলে কতটা প্রাসঙ্গিক গণতান্ত্রিক রাজনীতির ধারায়? একটা জিনিস ভালো যে সম্প্রতি আপনি যার কথা বলছেন, আমি নাসিরের কথা বলছি, আমার ছাত্র, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুল্যই থাকবে সবসময়। ওর বোধোদয় হয়েছে এবং আমরা একটা পোস্ট দেখেছি যে সে নিজের কারেকশন করছে। এটা অনেক বড় একটা বিষয় বলে আমি মনে করি, কারণ আমি নাসিরের প্রতি পূর্ণ স্নেহ রেখে বলছি, ও যেভাবে কথাবার্তা বলছিল, যেভাবে আচরণ করছিল, এটা আসলে এই যে নতুন বাংলাদেশের রাজনীতির কথা আমরা বলছি, সেই রাজনীতির স্বরূপটা বা সেইটাতে চেহারাটা বোধহয় এটা ছিল না, পার্টিকুলারলি ভাষায়, আচরণে। এবং সেটার কারণ কি, অন্যতম কারণ ছিল কিনা যে সস্তা মিডিয়া পপুলারিটি পাওয়া বা মোজো জার্নালিস্ট যাদেরকে আমরা বলছি, মোবাইলে জার্নালিস্ট বা রিলস তৈরি করার জন্য। কিন্তু যা হয়েছে হয়েছে। নাসির যে স্ট্যাটাসটা দিয়েছে সেটাতে আমি পজিটিভ থাকতে চাই, এবং কোনোভাবেই এই মডেলটি যেন আর কেউ ফলো না করে যারা নতুন রাজনীতিতে এসছেন। দেখুন, নতুন রাজনীতির বাইরেও তার একটা ঘটনা ঘটেছে যে যারা রাজনীতির পুরো পরিমণ্ডলে হয়তো বা বৃত্তের একেবারেই পরিসীমায় ছিলেন, তারা কিন্তু অনেকে কেন্দ্রে চলে এসেছেন। এটা জামাতের ক্ষেত্রে যেমন, এটা অন্যান্য ছোট দলের ক্ষেত্রেও তেমনই। তারা যদি এটাকে ফলো করা শুরু করতো, একই সাথে তরুণরা যদি ফলো করা শুরু করতো, তাহলে কিন্তু সেটা খুব দুঃখজনক হতো। এবং আমি অবশ্যই, আমি এটা বলতে চাই না ওই কারণেই মির্জা অসুস্থ হয়েছেন, বাট ধারণা কিন্তু করা যায় যে ধারাবাহিকভাবে
যেভাবে নির্বাচনের সময় তার বিপক্ষে নাসির ব্যবহার করেছে, সেটা কোনোভাবেই কাম্য নয়। আপনি চাঁদাবাজি নিয়ে অভিযোগ তুলতে পারেন, কিন্তু আপনি নিশ্চিত না হয়ে এরকম কমেন্ট করা, শুধু চাঁদাবাজিকে হাতিয়ার করে তৈরি করে ইলেকশনের বৈতরণী পার হওয়া, সেটা বোধহয় ঠিক হয়নি একজন বর্ষিয়ান রাজনীতিবিদদের বিপক্ষে। একই সাথে আব্বাস সাহেব যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি মনে করি যেটা আব্বাস সাহেবের চরিত্রের বাইরে, আমি দুটো কারণে বলছি, তার যে রাজনৈতিক প্রতিপত্তি এটি একটি, দ্বিতীয় হচ্ছে উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। উনি কিন্তু সবকিছুর বাইরে বরং উল্টো উদাহরণ সৃষ্টি করেছেন, যেরকম প্রভোকেশনেও শান্ত থেকে যে ফাইনাল যে গোলটা রাজনীতি সেটা অ্যাচিভ করেন, সেটা কিন্তু উনি করেছেন, আসলটাতে জিতেছেন। আমি যেটা চাইবো যে ঘটনাটি আপনি বললেন, যে স্টোরিটা সামনে আসলো, আর যেন কেউ এই ধারার রাজনীতিতে না যায়। আমি প্রথমে তো নাসিরকে ধন্যবাদ দিলাম, একই সাথে চাইবো যে আমাদের তরুণরা যারা নতুন করে রাজনীতিতে এসছে, এনসিপি হোক, বাম দলে হোক, শিবিরের হোক, ছাত্র দলের হোক, তারা যেন শিক্ষা নেয় এখান থেকে, যেটা সঠিক রাজনীতির ধারা নয়। তাহলে কিন্তু অন্তত ভাষার নাগরিক হিসেবে কিন্তু আমরাও আসলে এই অভব্য শব্দের ব্যবহারগুলো চাই না, কারণ আমরা চাই রাজনৈতিক ময়দানে বাকবিতণ্ডা হবে, বিরোধী দল সরকারি দলের পক্ষে বিবাদ থাকবে, তাদের সাথে ঝগড়া কথা হবে, কিন্তু সেগুলো যৌক্তিক ভাষায় হোক, সুন্দর ভাষায় হোক, প্রাঞ্জল ভাষায় হোক। কারণ তারা তরুণ প্রজন্মকে রিপ্রেজেন্ট করে, তাদের ভাষা যদি মানে অভব্য হয়, সেটা আসলে কোনোভাবে কাম্য নয়। আমরা চাই, যেহেতু বোধোদয় হয়েছে, আমরা চাই সুন্দর রাজনীতি, সুন্দর গণতন্ত্রের ধারাটা ফিরে আসুক। যে বিষয়টি বলছিলাম যে আসলে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের এখানে পড়তে যাচ্ছে। এবং সবচেয়ে যদি বলি এলএনজি আমদানির ক্ষেত্রে, যেহেতু আমরা একটা আমদানি নির্ভর দেশ, জ্বালানির ক্ষেত্রে এলএনজি 70% আসে কাতার থেকে। প্রশ্ন হচ্ছে, আমরা এত বছরে কেন আসলে বিকল্প উৎসগুলোকে সক্রিয় করতে পারিনি বা আমাদের জন্য তৈরি করে রাখতে পারিনি এই সংকটকে মাথায় রেখে? ধন্যবাদ আপনাকে। আসলে এই ইরান যুদ্ধটা কিন্তু অনেক বড় বিষয়। এখানে ছোট করে যেটা বলা যায় সেটা হচ্ছে যে, আপনারা জানেন যে ইরান কিন্তু এই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চোখ রাঙানিকে কখনোই মেনে নেয় নাই, কারণ তারা জানে যে তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই জায়গাটায় যে হরমুজ প্রণালী। তারা জানে যে হলো আমেরিকা বা ইসরায়েল তার দেশে হামলা করলে বা যুদ্ধ শুরু হলে পরে তারা এই হরমুজ প্রণালীকে, এটাকে বলবো যে তেলের যে বিশ্ব অর্থনীতি, সেই অর্থনীতিতে তারা আঘাত আনতে পারবে। তো এই বিষয়টা কিন্তু আমেরিকাও জানতো, কিন্তু আমেরিকা ইসরায়েল তারা জানতো, কিন্তু যে জায়গাটা বিষয় যে ট্রাম্প কিন্তু ভাবতে পারে নাই যে, তার যে ধারণা ছিল যে হরমুজ প্রণালী এইভাবে পুরোপুরি ইরান বন্ধ করে রাখতে পারবে, বন্ধ করে দিতে পারবে। যে কারণে কিন্তু দেখবেন যে ট্রাম্প তার দুর্বলতা প্রকাশ করেছে যে হরমুজ প্রণালী ঠিক রাখার জন্য সে কিন্তু তার বিভিন্ন দেশের কাছে সামরিক সহযোগিতাও চেয়েছে। আলটিমেটলি কেউ তাকে সহযোগিতা করেনি। এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের যে তেলের বাজার, বিশেষ করে এলএনজি ছাড়াও যে জ্বালানি তেলে কিন্তু 20% কিন্তু আসলে আমরা এই মিডল ইস্ট থেকে আসে। আর এলএনজির একটা বড় কারণ আপনি জানেন যে হলো কাতার কিন্তু পৃথিবীর অন্যতম এলএনজি গ্যাস উৎপাদনকারী দেশ। তো সেখান থেকে আমাদের মূলত এই এলএনজিটা আসে, কারণ কাতারের চেয়ে কম দামে কিন্তু অন্য কোথাও এই এলএনজিটা সরবরাহ হয় না। এবং কাতারের বিকল্প কিন্তু এলএনজির ক্ষেত্রে আমাদের এই এশিয়া মহাদেশের দিকে আপনি অন্য জায়গা থেকে আনার চিন্তা করতে পারেন না। আপনি দেখেন যে শুধু বাংলাদেশ না, এই এলএনজি আমদানি করতে না পারার জন্য কিন্তু ভারতকেও সমস্যার মুখোমুখি হতে হবে, চীনকেও সমস্যার মুখোমুখি, পাকিস্তানকেও দারুণ, পাকিস্তান কিন্তু 99% তাদের তাদেরকে এই সমস্যাটার মুখোমুখি হবে। সুতরাং এলএনজির ক্ষেত্রে আপনি যদি বলেন যে আসলে বাংলাদেশের সামনে কিন্তু সেই রকম বিকল্প কিছু আছে বলে আমি মনে করি না। যেটা জ্বালানি তেলের ক্ষেত্রে আছে, যেমন আমাদের জ্বালানি তেলের ক্ষেত্রে আমরা এটা সিঙ্গাপুর থেকে আনি, মালয়েশিয়া থেকে আনি, ইন্দোনেশিয়া থেকে আনি, চীন থেকে আনতে পারি, কিন্তু এলএনজির ক্ষেত্রে আমাদের এই সীমাবদ্ধতা রয়ে গেছে। শুধু আমাদের না, আমাদের আশেপাশের বেশ কিছু দেশেরও রয়ে গেছে। যে কারণে কিন্তু যে এই যুদ্ধটা যদি দীর্ঘ হয় এবং যে হামলাটা হয়েছে, আসলে এই হামলায় কিন্তু শুরু থেকে একটা কথা ছিল যে, এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা আসলে দীর্ঘায়িত হবে, কারণ মানে কোনো দিকে ছাড়ের কোনো বিষয় আমরা এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে একই প্রশ্ন শেষে আরেকটি বিষয় যুক্ত করতে চাই। জ্বালানিটাই আমাদের জন্য এখন বর্তমানে চ্যালেঞ্জ, অর্থনীতির সাথে সাথে জ্বালানির সরবরাহ থাকা পর্যাপ্ত পরিমাণে, যেটা নতুন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা আসলে আমাদের বিকল্প উৎস যেগুলো আছে, এলএনজির পরিবর্তে যে বিকল্প উৎসের কথা আমরা বলতে চাই, যদি আমাদের বায়ু উইন্ডমিল আছে, আমাদের তারপর সোলার আছে, এগুলোকে আমরা আসলে পূর্ণ শক্তি নিয়ে এখনো সেই সক্ষমতা জায়গায় পৌঁছাতে পারিনি কেন, জ্বালানির বিকল্প? আমি একটু জাস্ট একটা কমেন্ট করে নিই, যুদ্ধ আসলে শুরু করা যায়,
একজনের মাধ্যমে, কিন্তু শেষ যে কার হাতে কেউ জানে না, তাই হচ্ছে। এবং আজকে আরেকটা ডেভেলপমেন্ট যে 6টা দেশ বলছে যে আমেরিকার সঙ্গে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য তারা সাহায্য করবে, বাট আমি নিশ্চিত যে এখন ইরানের এই গলফ স্টেট গুলোতে ইরানের টার্গেটে পরিণত হবে এই সব দেশের এমবেসি, এবং এটা আরো এগ্রিভেট করবে আসলে। অর্থাৎ একটা কূটনৈতিক সমাধান এখন প্রয়োজন, এবং ট্রাম্পের জন্য একটা উইনিং স্টোরি প্রয়োজন। সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে যে সেই উইনিং স্টোরিটা কতটা আজগুবি বা তার পক্ষের, এরকম একটা স্টোরি ছাড়া এই ওয়ার শেষ হবে বলে মনে হয় না। আর যদি এভাবে চলে, এটা বোধহয় ইসরায়েল আমেরিকা বুঝতে পেরেছে যে এভাবে আসলে এই যুদ্ধের সমাপ্তি টানা যাবে না, যেমনটি ঘটেছিল আপনার ভিয়েতনামে 30 বছর তাদেরকে সাফার করতে হয়েছিল, বা আফগানিস্তান নিকটবর্তী সিরিয়া এর একটা অন্যতম উদাহরণ, বা ইসরায়েল আপনার গাজা থেকেও শিক্ষা নিয়েছে। আমরা চাই যে একটা কূটনৈতিক সমাধান। দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই এই এই টার্মিনালে, এলএনজি টার্মিনালে বম্বার্ডিং এর কারণে ডেফিনেটলি আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হব, এবং একটা নতুন সরকারের জন্য অত্যন্ত একটা বিপজ্জনক অবস্থা, এবং অবশ্যই এটা উত্তরণের পথ দেখতে হবে। আমি প্রথমে আশা করবো যে সরকার খুব দ্রুত ফ্লোটিং এলএনজি যেগুলো সেগুলো কেনার চেষ্টা করবে, কিন্তু আনফর্চুনেট হচ্ছে যে আমরা মোস্ট অফ দি আমাদের জ্বালানি আমরা সাপ্লাই ক্রেডিটে কিনি, সেটা আমাদের জন্য একটা বড় বিষয়। তৃতীয় যেটা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের অবশ্যই আমরা জানি যে আমাদের এখানে দীর্ঘদিন থেকে চেষ্টা করা হয়েছে যে সোলার প্যানেল, বায়োগ্যাস, অন্যান্য রিনিউয়েবল এনার্জি সোর্সে সেটি করা যায়নি। আমি আশা করবো যে সরকার খুব দ্রুতই, অনেকগুলো কোম্পানি এখন এই সোলার, বায়োগ্যাস এগুলো নিয়ে কাজ করতে চায়, জাপানের মিৎসুবিশি কাজ করতে চায়, আমি আরো দু একটা অর্গানাইজেশনকে জানি। সরকারের উচিত হবে দ্রুত সেই জায়গাগুলোতে যাওয়া। সেটা মধ্যবর্তী পরিকল্পনা আপনার হতে পারে, যে প্রশ্নটি আমাকে করলেন। কিন্তু এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন যে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আপনার এলএনজি হান্ট করা বা গ্যাস হান্ট করা যেন আমাদের উৎপাদন কোনোভাবে ব্যাহত না হয়, তাহলে মরার উপরে খাড়ার ঘা হবে। আর যেটা আমি বললাম যে আমাদের অনেকগুলো দেশ এই রিনিউয়েবল এনার্জিতে কাজ করতে চায়, এটা আনফর্চুনেটলি আমি ব্যক্তিগতভাবে জানি যে জাপানের সাথে, জাপানের মিৎসুবিশি কোম্পানি সহ আরো কয়েকটি কোম্পানি ইনভেস্ট করতে চেয়েছিল, কিন্তু আমাদের বিডার অকর্মণ্যতা, ফেসিবাদী সরকারের অ্যাটিটিউড, দুর্নীতি সবকিছুর কারণে সেটা হয়ে ওঠেনি। আমাদের এখন এই সরকারের উচিত হবে খুব দ্রুত এই বিষয়টাকে দৃষ্টি দেয়া, এবং অবশ্যই রিনিউয়েবল সোর্স এবং যে কোনো মূল্যায়ন নবায়নযোগ্য জ্বালানির উৎসটাকে সুসংহত করার পর থেকে তারা 13,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে সোলার সিস্টেম থেকে। হ্যাঁ, তাদের ল্যান্ড টাইপটা ডিফারেন্ট, কিন্তু আমরা কেন পারবো না? আমাদেরকেও দেখতে হবে যে আমরা, এটা অবাক করার ঘটনা, আপনাকে আমি জানিয়ে রাখলাম যে 13,000 মেগাওয়াট তারা সোলার সিস্টেম থেকে উৎপাদন করছে, এবং পাকিস্তানের যেখানে জ্বালানি সংকট হওয়ার কথা, তারা এই সোলার সিস্টেমের মাধ্যমে সেটাকে এখন সমাধান করেছে। তারা যদি পারে, আমরা কেন পারবো না? এই জিনিসগুলোতে অর্থাৎ এগুলো আমাদের জন্য এক্সাম্পল হওয়া উচিত, এবং নবায়নযোগ্য জ্বালানিটাই এখন আমাদের একমাত্র উৎস হওয়া উচিত, এবং সেদিকে নিজেদেরকে সক্ষমতা বাড়ানো উচিত। এর কোনো আসলে বিকল্প নেই। আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সংবাদ সম্প্রসারণে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গে থাকুন।